স্থিতিবিদ্যা একটু ঝামেলাযুক্ত, অনেকেই মানে বইয়ের অঙ্কগুলো ঠিকমতো ভালো পারে না। সো সেই জন্য যেটা করতে হবে যে যতটুকু মিনিমাইজ করে লেকচার কন্টেন্ট করে যা যা করা যায় টাইপ অনুযায়ী। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 25 নম্বর হচ্ছে আমাদের নতুন একটা টাইপের কোয়েশ্চেন, টাইপ 4 বলে। আমাদের টাইপ 3 পর্যন্ত করা হয়েছিল, টাইপ 4। ওকে, টাইপ 4-এর কনসেপ্টটি হচ্ছে এটা যে একই সাথে যদি একের অধিক বল কার্যরত থাকে তাহলে লম্বাংশের সূত্রের প্রয়োগ। হেডলাইন দাও, লম্বাংশের সূত্রের প্রয়োগ। লম্বাংশের সূত্রের প্রয়োগ, এটা হচ্ছে টাইপ 5 আর টাইপ 4। সো লম্বাংশের সূত্রের প্রয়োগের পার্টটা একটু বেসিক তো বলে দেওয়া দরকার, যেটা আমি লাস্টলি বলেছিলাম। আবার একটু বলে দিই যে এখানে ধরো P1 বল, P2 বল, P3 বল, ধরো P4 বল আছে, হ্যাঁ। এবং এই কেসে এদের লব্ধি ধরো যে আর, এটা ধরো যে আলফা, এটা হচ্ছে বিটা, টোটালটা হচ্ছে গামা। পি এর সাথে P1 এর সাথে আমি কোণ দিলাম, আর আর যে বল উৎপন্ন করে সেটাকে হচ্ছে বলতেছে থিটা। তাহলে এই জায়গায় আর এক্স, দ্যাট ইজ আর কস থিটা, আনুভূমিক উপাংশ, দ্যাট ইজ P1 cos 0, P2 cos আলফা, P3 এগুলো তো সব বুঝছো এখন, cos বিটা প্লাস P4 লাস্টেটা গামা, cos গামা। কোয়েশ্চেন নাম্বার 1। এবং আর ওয়াই উলম্ব দিকে উপাংশ, দ্যাট ইজ আর সাইন থিটা, এটা হচ্ছে P1 সাইন 0, P2 সাইন আলফা, P3 সাইন বিটা, P4 সাইন গামা। 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন যেটা বলতে পারবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, যেখান থেকে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর, বা আর ইকুয়াল টু রুট ওভার অফ হচ্ছে আর স্কোয়ার, তাই না? আর এক্স প্লাস আর ওয়াই অ্যান্ড স্কোয়ার আছে, অ্যান্ড এখানে বাকিটুকুরও স্কোয়ার হিসেবে যাবে, তাই না? আর টেন থিটা ইকুয়াল টু তো আর এক্স, ওয়াই বাই এক্স, তাই না? আর ওয়াই বাই আর এক্স ইকুয়াল টু টেন থিটা। 2 ভাগ 1 করলে টেন থিটা ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। এটা আমরা প্রত্যেকে বুঝি, মাশাআল্লাহ, ভালো। সো এখন কাহিনীতে আসো, দেখো এই জায়গায় যে কাহিনী কোয়েশ্চেন নাম্বার 25-এর পার্টে, ঠিক আছে? 25-এর পার্টে যেটা বলেছে যে এই জগতে আমরা সবাই মোটামুটি বুঝি, তাই না? 25-এর পার্টে বলেছে এবিসি বাহু ত্রয়ের সমান্তরালে পি মান বিশিষ্ট 3টি বল কার্যরত হলে প্রমাণ করো যে লব্ধি বল আর কে হচ্ছে এত এভাবে প্রকাশ করা যায়। বইয়ের ভর্তি পরীক্ষা আসছিল, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা এই পেজ একটু করি যাতে একটু বড় অঙ্ক, হ্যাঁ, ফিগার ধরে যাতে তোমরা একসাথে তুলতে পারো। আচ্ছা, ফেসবুকে ভিডিওটা ঠিক কথা চলতেছে? চলতেছে। জুমেও আছো তোমরা? ঠিক আছে, তো ফেসবুকের ভিডিওটা দেখি। দেখা যাক, ঠিক। আচ্ছা, এবার দেখো একটা এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে। সো এবিসি ত্রিভুজ আঁকে ফেলো। ওকে, এবিসি ত্রিভুজ এঁকে ফেললাম। এ বিসি তিনটে বাহুর সমান্তরালে, বিসি বাহুর সমান্তরাল ধরা যায় এটা, সি বাহুর সমান্তরাল এটা, আর এ বি বাহুর সমান্তরাল হচ্ছে এটা। পি মানের 3টি বল, 3টে বাহুর সমান্তরালে পি মানের 3টি বল কার্যত হলে প্রমাণ করা যে তাদের লব্ধির দিক। এখন খেলা দেখো, এখানে অ্যাঙ্গেলগুলো সেট করা নিয়ে একটু গ্যাঞ্জাম লাগে, অ্যাঙ্গেলগুলো সেট করা নিয়ে। তো দেখো
এই যে কোণটা হিসাব মিলাও, এই যে এই বাহু আর এই বাহু, তাই না? তাহলে টোটালটা 180 আর এটা হচ্ছে সি, তাহলে এটা হবে 180 মাইনাস সি। আবার দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাই না? সো এই কোণ আর এই কোণটা সমান হবে। কোণটা দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, বিসি বাহু সমান্তরাল, আর এই বাহুর সাথে এই বাহুটা, তাহলে এই যে কোণটা আছে এটা হচ্ছে 180 মাইনাস বি। আর এই কোণটা কোনটা দেখো, এই কোণটা হচ্ছে আমাদের এই বাহু হচ্ছে এইটা, আর এই বাহু হচ্ছে এইটা, এই কোণটা 180 মাইনাস, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এখন লব্ধির পার্টটা, এটা বুঝতে পারছো আশা করি, মানে বহিস্থ কোণের শর্ত দিয়ে লব্ধির পার্ট তো হচ্ছে আর, লব্ধির বল আর বলছে, সেটা এই পি এর সাথে ধরো যে থিটা কোণ উৎপন্ন করলো রেগুলার বেসিস, ঠিক আছে? লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এখন বাকিটা নর্মাল নিয়মে করতে হবে। ওকে, যে পি এর সাথে থিটা কোণ দিয়ে দিলাম, তুমি ও এক্স ও ওয়াই ও জেড এটাও বলতে পারো, এক্স ওয়াই জেডের কন্ডিশন। তাহলে খেলা দেখো এবার যে আচ্ছা এখানে একটা বিন্দু ও দিয়ে দিলাম, সেন্টার পয়েন্টটা ও দিয়ে দিলাম, সেন্টার পয়েন্টের নাম ও দিয়ে দিলাম। তাহলে কাহিনীতে আসি, দেখো কাহিনী হচ্ছে এখন ওপি বরাবর আমরা নিব, এই যে এটাকে যদি তুমি এক্স এই পি বরাবর বা এই ও এক্স ওয়াই জেড এভাবে দিতে পারো, তাহলে সেই হিসেবে আমাদের এখানে আর এক্স ইকুয়াল টু পি আর কস থিটা ইকুয়াল টু পি কস 0 প্লাস এই যে প্রথমে পি আর এই পি এর ক্ষেত্রে এই পি এর সাথে 180 মাইনাস সি, পি কস 180 মাইনাস সি, আর এই পি এর সাথে 180 প্লাস এ প্লাস 180 মাইনাস সি, এটা লেখা যায়, ঠিক আছে? তো এটা যদি লেখা যায়, এরপরে খেলায় আসো, দেখো cos 0 মান হচ্ছে 1, তাহলে পি 180 মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা সেকেন্ড চতুর্ভাগে কস মাইনাস মাইনাস পি কস সি প্লাস পি কস 2 পাই, আচ্ছা এটা তো মাইনাস ছিল, মাইনাস এ মাইনাস সি। এখন বলো 2 পাই, এই জায়গায় আমি এটাকে একটু সিম্পলিফাই হয়ে করতে পারি, মাইনাস অফ এ প্লাস সি লিখতে পারি, কস 360 মাইনাস থিটা কস 2 পাই মাইনাস থিটা। তো এখানে খেলাটা কীরকম, কস 2 পাই মাইনাস থিটা এক্ষেত্রে আমাদের কস থিটা হয়ে যাবে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ, তো কস এ প্লাস সি হয়ে যাবে। আর এখানে বলো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সো এ প্লাস বি প্লাস সি সমান 180, তার মানে এ প্লাস সি ইকুয়াল টু 180 মাইনাস বি, এভাবে লেখা যাবে। মানে হচ্ছে খেলা দেখো পি কস সি আচ্ছা প্লাস পি কমন নিয়ে নিলাম 1 মাইনাস, কেন এখানে এটা করতেছি কারণ প্রমাণে দেখো সবগুলো একটা একটা অ্যাঙ্গেল, এই জন্যে দুইটা অ্যাঙ্গেল আমরা রাখতেছি না। পি কস এখানে যেটা লিখতে পারবো পাই মাইনাস পি, তাহলে এটা পি নাই, পি কমন নিয়ে নিছি 1 মাইনাস কস সি মাইনাস কস পি। হ্যাঁ, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, এবং তাতে খাতায় একটু উঠায় নাও ফার্স্ট, খাতায় একটু
হ্যাঁ ওকে ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা এই সানডে এক্সাম হবে কিনা, হ্যাঁ এক্সামের কথা বলবো, এটুকু তো মোটামুটি আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপরে কনসেপ্টটা কিন্তু একই রকম, কজেরটা পারছো যেহেতু সাইনেরটা তুমি পারবা, তাই না? কজেরটা যেহেতু পারছো, ওইটা সব পরে কেন, আচ্ছা সাইনেরটা পারবা। সো সাইনেরটা দেখো, আমার ফিগারটা একটু নিয়ে যাই। সাইনটা দেখো যে তাহলে আর ওয়াই আবার ইকুয়াল টু আর সাইন থিটা ইকুয়াল টু পি সাইন 0 প্লাস পি সাইন 180 মাইনাস সি প্লাস পি সাইন পাই মাইনাস সি প্লাস পাই মাইনাস সি। ঠিক আছে, দেখো এটা বুঝো কিনা দেখো, বলো এটা বুঝো কিনা দেখো, বলো পি সাইন এত, পি সাইন এত। আশাবাদী তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। তাও দেখো এই লাইনটা বুঝছো কিনা সবাই কমেন্টে জানাও। আচ্ছা, আর এখানে কিন্তু বাকি অংশের ক্যালকুলেশন কিন্তু আগের মতো, কস সাইন 0 মান 0, 180 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা প্লাস পি সাইন 360 মাইনাস এ প্লাস সি, তার মানে কিন্তু হয়ে যাবে মাইনাস। ওকে, ওই যে এখানে আমাদের এই জিনিসটা কোথায় বলতো, ওই যে 2 পাই মাইনাস এ প্লাস, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ। আবার এ প্লাস সির পরিবর্তে লিখতে হবে এখন পাই মাইনাস বি, কারণ কোর মানের মধ্যে সিঙ্গেল অ্যাঙ্গেল, তাই না? পি সাইন সি মাইনাস পি সাইন পাই মাইনাস বি, 180 মাইনাস থিটা সেকেন্ড চতুর্ভাগে সাইন পজিটিভ, সেই হিসেবে চিহ্ন আর চেঞ্জ হবে না, অর্থাৎ পি সাইন সি মাইনাস, যদি পি কমন নিয়ে নাও সাইন সি মাইনাস সাইন বি লেখা যায়। ওকে দেখো সাইন সি মাইনাস সাইন বি লেখা যায়, ঠিক আছে? সাইন সি মাইনাস সাইন বি লেখা যায়। আচ্ছা, তো এখন যে কাজটা করতে হবে, এই যে 1 নম্বর এটার বর্গ, কারণ যেহেতু তোমাকে এখানে লব্ধি বল আর স্কোয়ারের মান বের করতে বলছে, সো আর স্কোয়ার পাবা, এটাকে যদি 1 নম্বরে দিয়ে দাও আর এটাকে যদি তুমি 2 নম্বর দিয়ে দাও, 1 এবং 2 এর বর্গ করলে সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 নম্বরে বলো 1 মাইনাস কস সি মাইনাস কস বি হোল স্কোয়ার প্লাস, আচ্ছা 1 এর সাথে পি স্কোয়ার আছে তো, আর এখানে পি স্কোয়ার সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার। তাহলে এখন মিলাও হিসাব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার minus 2 cos c plus 2 cos c cos b minus 2 cos b, আর সাথে এই যে পি স্কোয়ার কমন নিয়ে নিলাম, হ্যাঁ ওই পি স্কোয়ার, এই পি স্কোয়ার, তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
-2 sin b sin c। আচ্ছা, গেল। আশাবাদী কথাটা ক্লিয়ার হয়েছে। তো এখন হিসাব দেখো, sin স্কয়ার b cos স্কয়ার b তো নাই। सिर्फ एक cos स्क्वायर b को तो এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, cos স্কয়ার b সমান হচ্ছে 1, আবার sin স্কয়ার c cos স্কয়ার c সমান হচ্ছে 1, 1 + 1 2, 1 + 1 + 1। আচ্ছা, তারপর এই যে -2 cos b -2 cos c, আর এই দুটো থেকে যদি +2 কমন নাও, cos b cos c minus sin b sin c, cos b plus c হয়ে যায় 3 2 cos b 2 cos c cos b plus c। cos b plus c মানে হচ্ছে 180 মাইনাস b plus c পরিবর্তে লেখা যাবে 180 মাইনাস a, তাই না? 180 মাইনাস a লেখা যাবে, তার মানে লেখা যাবে মাইনাস cos a। এবং এই জিনিসটা কিন্তু প্রমাণে চেয়েছে আমাদের কাছে, তাই না? হ্যাঁ, -3 - 2 cos b p স্কয়ার অফ 3 - 2 cos b cos a minus cos b minus cos c দ্বারা প্রকাশ করা যায়, এন্ড সেটা কিন্তু আসছে প্রমাণিত। হ্যাঁ, ওকে, সেকেন্ড স্লাইড হচ্ছে এটা। দেখো, দেখে জানাও বুঝছো কিনা সবাই। দেখে জানাও, খাতা তুলে নিতে পারো শর্টলি। আচ্ছা, আচ্ছা, ওকে, একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমরা স্লাইডগুলো দিয়ে দিব তোমাদেরকে। একটু লিখছে লাগাই, দেখো। ওকে, সো 26 নম্বর কোয়েশ্চেন। এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, খুবই সিম্পল এবং ঝামেলা মুক্ত একটা কোয়েশ্চেন। দেখো, কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26, এখানে কি বলছে দেখো, কোনো বিন্দুতে একই সময় ক্রিয়ারত 10 20 30 40 50 মিটার পার সেকেন্ড বেগসমূহ 10 20 30 40 50 মিটার পার সেকেন্ড বেগসমূহ প্রথম দিকের বেগের সাথে অপরগুলো যথাক্রমে 45 ডিগ্রি 45 60 ডিগ্রি 90 ডিগ্রি, আচ্ছা, অ্যান্ড 135 ডিগ্রি। এটা একটু এদিকে আসতো আর কি, বুঝছো? আমার ফিগারটা ভুল হয়েছে, ফিগারটা অ্যাকুরেট হয়নি। উৎপন্ন করে লব্ধির মান দিক চিন্তা করো। হ্যাঁ, তো আমি আর আলাদা করে রাখতেছি না। লব্ধির মান হচ্ছে আর, দিক হচ্ছে টেনশন থিটা, নির্ণয় করবো। বলো, এদিকে আলাদা করে পড়ে যাওয়ার দরকার আছে? বলো, না স্যার পারবো। এগুলো নিয়মে পারবো না ধরে ধরে, মানে মূল কথাটা বলে দিলাম, কাজ শেষ। এখন তুমি পারবো ইনশাল্লাহ, মানে এগুলো নর্মালি যে আর কস থিটা আর সাইন থিটা ধরে করতে হবে। আচ্ছা, এক্সাম্পল 27, এটাও একই নিয়ম।
হোমওয়ার্ক, 27 একই নিয়ম হোমওয়ার্ক। 28 নম্বরটা আমি করে দিতে পারি, দেখো 28 27 নম্বরে প্রথমে আরেকটা বল হতো 1 মানে টাইপিংটা মিস্টেক হয়েছে, দাঁড়া দেখি। 27 3√3 3 না, ঠিক আছে তো। স্যার ওই যে ওখানে 4টা সরলরেখা দেওয়া আছে, 4টা সরলরেখায় ক্রিয়া করে, কিন্তু বল তো 3টা দেওয়া। আচ্ছা, ও এ ও বি ও সি ও ডি, আচ্ছা হ্যাঁ, এখানে একটা বল হবে, সেটা হচ্ছে 1 কমা, হ্যাঁ টাইপ এখানে ঠিক করে নিই। এখানে একটা বল হবে 1, 4টা বল যেহেতু 1। আচ্ছা হ্যাঁ 1, তারপর হচ্ছে 3√3, হ্যাঁ এই হচ্ছে 4টা বল। আচ্ছা 28 নম্বর কোয়েশ্চেন। ওকে, 28 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে যে কোনো বিন্দুতে কার্যরত কিউ মাইনাস আর, কিউ এবং কিউ প্লাস আর মানের বলগুলি দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। তো এটা বইয়ের কোয়েশ্চেন, আচ্ছা এবিসি বইয়ের কোয়েশ্চেন। হ্যাঁ এটা একটু চিন্তা করো সবাই, ডিরেক্ট ডাটা একটু চিন্তা করো। কেমন আছো? বাসায় ক্লাসে ছিলাম, সমস্যা নেই বলেন। কয়টা লাইন নিছেন, এখন নিয়ে নিছেন? এখন হইল আমাদের এখানে নেওয়া লাগবে।
করি অঙ্কের কনসেপ্টটা বুঝে গেছো। হ্যাঁ, আশা করি অঙ্কের কনসেপ্টটা বুঝে গেছো, কারণ এটা বইতে ছিল, বুঝছো। আর আমাদের আজকে আসলে ওই যে অনেক ফোন আসতেছে, অফিসিয়াল ফোন কয়েকটা, এই জন্যে না রিসিভ করে আসলে পারতেছিলাম না। আচ্ছা, নর্মাল ফোন আসলে তো ধরি না, কিন্তু যখন ইম্পর্টেন্ট কল আসে তখন কিন্তু না ধরলে আবার সমস্যা। আচ্ছা, সো দেখো স্টুডেন্টস, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি, এটা বইতে ডিরেক্ট ছিল, আমি তাও তোমাদেরকে একটু ড্রাফটটা দেখাই দিই। ধরো এটা হচ্ছে কিউ মাইনাস, যে এখানে কিউ দিলা বা কিউ মাইনাস আর দিলা, হোয়াট এভার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এদিকে কিউ দিলা, কিউ প্লাস আর দিলা, হিসাবটা বুঝো। ওকে, বলগুলি এই যে একটা সমবাহু ত্রিভুজ, এটা বলার কারণে কিন্তু আমাদের অঙ্কের প্রেশার অনেক কমে গেছে। ইট মিনস এটার ভিতরের কোণগুলো 60 ডিগ্রি, বহিস্থ কোণ 120 ডিগ্রি হয়ে যাবে। বহিস্থ কোণ 120 ডিগ্রি মানে এইখানকার প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি হয়ে যাবে, এখানকার প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি হয়ে যাবে। আর এই যে প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই জন্যে কাহিনী যে জায়গায় হবে বা খেলা যে জায়গায় ঘুরবে সেটা হচ্ছে, দেখো মিলাও, এই জায়গায় 120 ডিগ্রি কোণ হয়ে যাওয়ার কারণে তুমি এখন লব্ধির পার্ট, লব্ধি এফ ধরলা এখানে, কারণ আর তো অলরেডি ইউজড, আর ইন ইউজড। সো লব্ধি এফ ধরলে এই লব্ধিটা এখানে ধরো যে থিটা কোণ উৎপন্ন করে, লব্ধিটা এখানে থিটা কোণ উৎপন্ন করে, তাই না? লব্ধি থিটা কোণ উৎপন্ন করে। তো সেই হিসেবে এই জায়গায় আমাদের ডাটাটা এইভাবে চেঞ্জ করে দেওয়া যাবে, বুঝতে পারছো? অর্থাৎ এই যে এফ কস থিটা, এফ সাইন থিটা নিয়ে নিলা, আর এখানে উপাংশ বিভাজন করলা। কোন অঙ্কের মতো বলো? আমরা একটু আগে যে অঙ্কটা করলে এই অঙ্কের মতো হুবহু একই ক্যালকুলেশন, একই ক্যালকুলেশনের একাধিক ম্যাথ তো করে দেওয়া লাভ নেই। তুমি নিচে বাসা করবা আর আমি সলভ শিট দিব, সলভ শিট প্র্যাকটিস করবা, সেটা তো হয়ে গেল। আচ্ছা, ওকে, তাহলে সেই হিসেবে এখানে ডাটাটা তোমরা বুঝে করে দিবা। এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 28 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে কিনা বলো? 28 নম্বর কোয়েশ্চেন হোমওয়ার্ক দিলাম, কোনো কমপ্লেন আছে বলো? আশা করতে পারবো না? হ্যাঁ, একটু জিনিসটা বুঝে বুঝে করলে দেখবা যে হয়ে গেছে, কারণ এগুলো খুবই সিম্পল। একটা ডাটা করছো, বাকিগুলো একই নিয়ম হয়ে গেলে তো করতে সমস্যা নেই। আচ্ছা দেখো, 29 নম্বর, 30 নম্বর, 28 নম্বর গেল, 29 নম্বর। একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি উৎপন্ন করে লব্ধির মান দিক নির্ণয় করো, খেলা শেষ। 29 নম্বরও একই নিয়ম, 29 নম্বরও একই নিয়ম। তোমাকে মানে এখানে শীটের স্লাইডগুলো, কোশ্চেনগুলো এমনভাবে সেট করা যে তুমি একই নিয়মের অঙ্কগুলো একসাথে পেলে করলে তোমার কাছে জিনিসগুলো সহজ হয়ে যাবে। আমি সলভ শিট দিব ইনশাল্লাহ, আজকে বসে তোমাদের সলভ শিটটা দিয়ে আমি বাইর হবো। বাইরে অনেক কাজ আছে, ফোন দিচ্ছে, তবে তোমাদের সলভ শিটটা করে তারপর বের হবো। আচ্ছা, 29 নম্বর একই নিয়ম, ঠিক আছে? 29 নম্বর পর এবার চলো এরপর স্লাইড। হ্যাঁ, 30 থেকে আবার নতুন নিয়মের অঙ্ক শুরু। দেখো, থেকে আবার নতুন নিয়মের অঙ্ক শুরু। চলো কোয়েশ্চেন নাম্বার 30। দেখো কোয়েশ্চেন কি বলছে, কণাটা স্থির থাকলে, অর্থাৎ টাইপ 5 সমবিন্দু বল, ওকে, টাইপ 5 বলগুলি সাম্যাবস্থা ক্রিয়েট করবে। এক্ষেত্রে এই যে অন্তর্গত কোণ নির্ণয় করলে থিটা নির্ণয়। আচ্ছা দেখো, কোনো কণার উপর একই সময় ক্রিয়াশীল 3টি বেগ, বানান ভুল গেছে, আরে হ্যাঁ, 3টি বেগ যথাক্রমে এত 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 স্থির থাকলে হিসাব করো। দেখো এখানে বেসিক যেটা, আমি তোমাদেরকে একটা বেসিকটা বলি। দেখো সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রে যে কনসেপ্টটা তোমরা পড়ছো, হ্যাঁ, এই যে এদিকে বল এদিকে বল, আর এইটা হচ্ছে লব্ধি বল, তাই না? সো পি বল কিউ বল, আর তাদের লব্ধি হচ্ছে আর, মানে বস্তুটা এই আর বলে সামনের দিকে মুভ করবে, তাই না? আর বলে সামনের দিকে যাবে। এখন এই আর বলের সমান এবং বিপরীত বল যদি তুমি পিছনের দিকে অ্যাপ্লাই করে দিতে পারো,
ঠিক আছে? আর বলের সমান এবং বিপরীত বল যদি পিছনের দিকে অ্যাপ্লাই করে দিতে পারো তাহলে বস্তুটা যে বলের সামনে যেত সেটা আর দেখতে পারবে না, এটা পজ হয়ে যাবে। তো এই কেসে এটাকে আমরা সুস্থির বা সাম্যাবস্থা ক্রিয়েট করে এটা বলতে পারবো। কি বলতে পারবো বলো? যে বস্তুটা সরতেছে না, তিনটা বল একটা বিন্দুর উপর অ্যাপ্লাইড হয়েছে, তিনটা বল একটা বিন্দুর উপর অ্যাপ্লাইড হয়েছে, বাট বস্তুটা মুভ করতেছে না, সরতেছে না, এটাকে বলা হয় সাম্যাবস্থা। এটাকে কি বলে? সাম্যাবস্থা। ঠিক আছে? তাহলে এখন খেলায় আসো, দেখো তাহলে এখানে আমাদের ধরা যায়, এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে। যে কোনো দুইটা বল, তিনটা বল যদি সাম্যাবস্থা ক্রিয়েট করে, এটা হচ্ছে বেসিক পার্ট, যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে এবং দিক হবে তার বিপরীত। ওকে, এই জন্য সাম্যাবস্থা ক্রিয়েট করবো। অর্থাৎ এখানে তুমি যদি এখানে 7 বলো, এটাকে 8 বলো, এবং এটাকে তুমি যদি 13 বলো, ঠিক আছে? সো এখানে 7 এবং 8-এর ওকে, সো সেক্ষেত্রে বলা যাবে যে এখানে আমাদের 7 এবং 8-এর লব্ধি হচ্ছে 13, অথবা 7 এবং 13-এর লব্ধি হচ্ছে 8। ওকে, বা 8 এবং 13-এর লব্ধি হচ্ছে 7। এটা এখানে বলা যাবে, ঠিক আছে? সো এখানে এই যে আমাদের কি বলছে, ক্ষুদ্রতর বেগদ্বয়ের অন্তর্গত কোণ, ক্ষুদ্রতর বেগ হচ্ছে 7 এবং 8, এদের অন্তর্গত কোণ আলফা ধরতেছি। ওকে, অন্তর্গত কোণ আলফা, তাহলে এদের লব্ধি হবে 30। সো প্রশ্ন মতে 13 স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু কজ আলফা। 169 মাইনাস 7 7 49 মাইনাস 8 8 64 7 8 56 7 2 14 7 8 56 6 2 12 2 1 5 2 10 1 11 কজ আলফা। তাহলে কজ আলফা ইকুয়াল টু, এখানে আমাদের বিয়োগ করলে কত হয়, ক্যালকুলেটর আছে না? বলো বলো কত হয়? 169 মাইনাস 49 মাইনাস 64 56 বাই 12, 56 হয় বা 112 সমান হাফ সমান cos 60 ডিগ্রি। সুতরাং অন্তর্গত কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, বলো। জুমে যারা আছো, ফেসবুকে যারা আছো, একটু রেসপন্স করো। জি স্যার, বুঝেছি। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে আমরা তাহলে এটা বুঝে গেলাম যে এই টাইপের অঙ্ক বললে 30 নম্বর অঙ্ক আমরা এটা বুঝে গেছি, আলহামদুলিল্লাহ পারা যাবে। স্ক্রিনশট নিতে পারো বা লিখে রাখতে পারো, ঠিক আছে। ওকে, এবার আমরা এর পরের কোয়েশ্চনে যাই। আচ্ছা, 31 নম্বর কোয়েশ্চেন এবং 32 নম্বর কোয়েশ্চেন একই নিয়ম, হোমওয়ার্ক। 33 নম্বর থেকে নতুন নিয়মের অঙ্ক শুরু, 33 34।
আর হোমওয়ার্কের সলভ শিট দিব তোমাদের, দেখি। গত ক্লাসে হোমওয়ার্কে কি দিছিলাম তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো। কমেন্ট বক্স মিনস হচ্ছে লাস্ট আজকে যে হোমওয়ার্কের সলভ শিটের ফাইলটা দিব সেটার কমেন্ট একটু জানাইও, তাইলে আমি ওই গত ক্লাসের সলভ শিটটাও একটু অ্যাড করে দিই বলে। আচ্ছা, সো দেখো যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত এত অনুপাতে বলগুলি সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে না, বা কোন শর্ত সাপেক্ষে এত অনুপাতে বলগুলি সাম্যাবস্থায় থাকবে। তো এটার বেসিকটা হচ্ছে আমাদের বলের ত্রিভুজ সূত্রের পার্টটা। ওকে, এটার বেসিক হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। বলের ত্রিভুজ সূত্রের প্রয়োগ। কাহিনী কিরকম দেখো, বলের ত্রিভুজ সূত্রের ব্যাপারটা হচ্ছে কিরকম, যে যদি কোনো তিনটা বল একই ক্রমে যদি এভাবে সেট হতে পারে, ওকে, যে যদি এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক ত্রিভুজটির তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত হয়, তাহলে তারা পরস্পর সাম্যাবস্থায় থাকবে। ইকুয়াল টু 0 এভাবে লেখা যায়। এবং এখান থেকে আমরা আরেকটা বেসিক বলতে পারি যে পি বলের দিকে কিউ বল এবং আর বল। হ্যাঁ, তো এখানে সাম্যাবস্থা থাকার কথা বলছে, এবং এখানে সেম কথা সাম্যাবস্থা থাকার কথা, যে কিউ আর প্লাস কিউ, হ্যাঁ, এই দুইটার লব্ধি পি হইতে হবে। এবং এক্ষেত্রে যে কোনো দুইটা বলের লব্ধি যোগফল তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তাহলে এখানে আমাদের সাম্যাবস্থা সৃষ্টি করার সুযোগ পাবে। বাট যদি ছোট হয়ে যায়, মানে সমান হয়ে না ছোট হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আর পারবে না। দুইটা বলের লব্ধি ভেক্টরের কেসে, ভেক্টরের কেসে ডিরেক্ট যোগফলকে বোঝায়। হ্যাঁ, সো এখানে ভেক্টরের কেসে আমাদের কী হবে দেখো, যে পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস আর, বা হচ্ছে আমাদের এখানে বলতে পারবো যে দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হইতে হবে। তো এখানে খেলাটা দেখো 5 + 6 11 12 থেকে ছোট, এই জন্য এটা সাম্যাবস্থা সৃষ্টি করতে পারবে না। বা 4 + 3 7, এটা 7-এর সমান হয়ে গেছে, এটা পারবে। এই বেসিকটা এটা এমসিকিউর জন্য আসে। হ্যাঁ, এটা ডিরেক্টলি তুমি এভাবে দাগাইতে পারবা। তো সিস্টেমটা বা রুলসটা কোন জায়গায় বলো, রুলসটা হচ্ছে এই জায়গায় যে তোমার এখানে কনসেপ্টটা কীভাবে বলো, যে সাম্যাবস্থা হইতে গেলে দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হতে হবে, যেটা এতক্ষণ ধরে আমরা বলে আসছি। ওকে, সো এখানে এটা এমসিকিউর কোয়েশ্চেন, এই যে 5:6:12, তো এক্ষেত্রে সাম্যাবস্থা সৃষ্টি করতে পারবে না কেন? কারণ 5:6 এটা যোগফল দেখো 12 সমান হচ্ছে না, 3:4 এটা আবার সমান 7 সমান হয়ে যাচ্ছে, এই জন্য এটা সাম্যাবস্থা হবে, আর এটা সাম্যাবস্থা হবে না। এটা হচ্ছে খুব বেসিক, খুব এক লাইনে অঙ্কের কাজ শেষ। ঠিক আছে, খুবই বেসিক এবং এক লাইনে অঙ্কের কাজ শেষ। আচ্ছা, এক্সাম্পল 33, এক্সাম্পল 34 এভাবে গেল। দেখো একটু সবাই, দেখো ঠিক আছে, হোপফুলি তোমরা এটা করতে পারছো বা বুঝতে পারছো। এখন আমরা এর পরের পাঠে যাবো, সেটা হচ্ছে লামের উপপাদ্যের প্রয়োগ। আজকে এরকম বেসিক নিয়মের অঙ্কগুলো আমি আজকে শেষ করার টার্গেটে ক্লাস শুরু করছি, কারণ আসলে রাতের বেলা কালকে ক্লাস নিতে চাইছিলাম, বাট শরীরগুলো ছিল না। দিনের বেলা সকালের দিকে এরকম হইলে যেটা হয় যে একটু ফ্রেশ মাইন্ডে ক্লাস নেওয়া যায়। যেন আমি চাই তোমাদেরকে শুক্রবার দিন সকালে একটা ক্লাস নিতে। হ্যাঁ, শুক্রবার দিন রাতে যে ক্লাসটা দিছি এটা আমি তোমাদের কাছে আবার বলবো না, যদি সম্ভব হয় শুক্রবার দিন দিনের বেলা সকালের দিকে একটা ক্লাস নিয়ে নিতে। আর অন্যান্য দিন তো তোমাদের কলেজ থাকে, বাট সামনের মাস থেকে কলেজের প্রেশার থাকবে না, আশা করি কমে যাবে। তো দেখি দিনের বেলা সকালের দিকে হইলে একটু উপকার হয় উৎসব। রাতের বেলা সব অনলাইন ব্যাচ নিয়ে গেছি তো খুবই প্রেশার লাগে, আর প্রেশার লাগলে তখন ক্লাসের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন মিলেমিশে আর কি কাজ করতে হবে, যাতে তোমাদেরও সহজ হয়, সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়।
আর আমি তো তোমাদেরকে বললামই আমাদের টার্গেট হচ্ছে এই যে বোর্ড এক্সামের আগে ফুল সিলেবাসটা শেষ করা, কারণ বোর্ড এক্সামের পরে এটা নিয়ে গেলে খুবই কঠিন হয়ে যাবে, মানে এটা ঠিক হবে না কোনোভাবে। তো ওই জন্যে বোর্ড এক্সামের আগে সিলেবাসটা শেষ করা। এখন সেকেন্ড পেপারের এই 3টা অধ্যায়, লাস্টের 3টা অধ্যায় একটু সময় লাগতে পারে, হোপফুলি আমি টার্গেট নিয়েছি যে এই মাসের মধ্যে শেষ করব, হ্যাঁ, সেপ্টেম্বরের মধ্যে। অক্টোবর এবং অক্টোবর নভেম্বর 10 তারিখের মধ্যে আমাদের ফার্স্ট পার্ট কভার হয়ে যাবে। ফার্স্ট পার্টের ক্ষেত্রে কন্টেন্টগুলো খুবই মানে ডেকোরেটড এবং স্পেশালাইজড দেওয়া হবে না, যাতে তোমাদের কন্টেন্টগুলোর কেসে খুব মজা হয়, কারণ ক্লাস বাড়াই দিব না, বুঝছো। এরকম করে দেখি নভেম্বরের 10-15 তারিখের মধ্যে যেন আমাদের কভার করে দিতে পারি, এভাবে সিলেবাস শেষ করার প্ল্যান আছে, দেখি। আচ্ছা, আর ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলোতে সময় একটু কম লাগবে, সেকেন্ড পেপারগুলোতে আমি একটু সময় বেশি দিই, কারণ এখানে কোশ্চেনগুলো একটু কঠিন হয়। ফার্স্ট পেপারগুলো সহজ হয়, এগুলো মোটামুটি বুঝলে পারা যায়, বুঝছো। তো এই হচ্ছে মূল কথা আর কি। আচ্ছা, তো দেখো 35 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 35। কোয়েশ্চেন নম্বর 35 কি বলছে দেখো, যে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 3টি বল ভারসাম্য সৃষ্টি করেছে, যেখানে প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় বলের অন্তর্গত কোণ 120 ডিগ্রি। তাহলে বল 3টির অনুপাত কত? যেখানে প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় বলের অন্তর্গত কোণ 120 ডিগ্রি। ওকে, সেই হিসেবে বল 3টির অনুপাত কত? সো এটা হচ্ছে টাইপ 7 লামির সূত্রের প্রয়োগ। টাইপ 7 লামির সূত্র রসিকার দিয়ে লেখে, দীর্ঘার দিয়ে লেখে। ওকে, সো কোয়েশ্চেনে দেখো লামির সূত্র প্রয়োগটা তো আমি আশা করি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, জানো তোমরা, আমি তা একবার বলে দিই। যে পি বল, কিউ বল, আর বল, এটা যদি আলফা হয়, এটা বিটা হয় এবং এটা যদি গামা হয়, ঠিক আছে জনগণ, আলফা বিটা গামা হয়, তো সেই কেসে এখানে খেলাটাতে আসো, সেই কেসে পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের লামির সূত্রের প্রয়োগের পার্ট। পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। তো এখন এখানে এটার ক্ষেত্রে সাম্যাবস্থা ক্রিয়েট করতে হবে। 3টা বল মাস্ট সাম্যাবস্থা ক্রিয়েট করতে হবে। সাম্যাবস্থা মানে একটা বস্তুর উপর যে আমি দাঁড়িয়ে আছি, আমার উপর 3 দিক থেকে 3টা বল অ্যাপ্লাইড হয়েছে, বাট আমি হচ্ছে কোনো দিকে মুভ করি না, আমি আমার আগের মতো স্টেশনারি ছিলাম, স্থির ছিলাম, এটাকে বলা সাম্যাবস্থার কেস, বুঝছো। আচ্ছা, ওকে, তো তাহলে এখন চলো, হ্যাঁ, কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 3টি বল ভারসাম্য সৃষ্টি করে। ওকে, তো প্রথম বল, 3টি বল, প্রথম ও দ্বিতীয় বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি, পি বল, কিউ বল অন্তর্গত কোণ 90 ডিগ্রি, দ্বিতীয় ও তৃতীয় বলের অন্তর্গত কোণ 120 ডিগ্রি। তাহলে বল 3টির অনুপাত কত? P/Q/, এর দিকে দিলাম R। ওকে, তাহলে এখন বলুন 120 যোগ 90 কত হয় বলো? 210। তাহলে এই কোণটার মান কত হবে বুঝতে পারছো? 360 মাইনাস 210 সমান 150 ডিগ্রি, সমান 150 ডিগ্রি। আশা করি কথাটা ক্লিয়ার। তো এবার হিসাব মিলাও, P বাই সাইন 120, Q বাই সাইন 150, আর বাই সাইন 90। P বাই সাইন 120 ডিগ্রি সমান হচ্ছে cos 30 ডিগ্রি সমান √3/2, Q বাই সাইন 120 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি মানে হাফ, আর বাই এটার মান হচ্ছে 1।
তাহলে পি ইস টু এখানে টু 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 দিয়ে নিচে দিয়ে গুণ করে দাও, পি বাই রুট থ্রি কিউ বাই ওয়ান আর বাই টু is to r equal to root 3 is to 1 is to 2. এই হলো অ্যান্সার। বল তিনটে অনুপাত হচ্ছে এত। দেখো দেখে জানো তিনটা বলের অনুপাত √3:1:2। কোনো কনফিউশন আছে কিনা কারো? না স্যার। লামির উপপাদ্যের অঙ্কগুলো খুব সহজ, সিম্পল, একটু বুঝে বুঝে করলেই পারা যাবে, এরকম একটা ব্যাপার। তবে তোমাদের এখন অনলাইন ক্লাস, অফলাইন কলেজ হয়ে যাওয়াতে তোমাদের কিন্তু এখন দেখবা যে অনলাইনে প্রাইভেটটুকু পড়ে মানে খুব একটা প্রেশার লাগবে না বা খুব একটা কষ্ট হবে না। আগে যেরকম ফুল দমে অনলাইন থাকা কষ্ট ছিল, এখন একটু বলো যে অনলাইনে প্রাইভেটটুকু পড়ে কি আসলে আগের মতো খুব একটা কষ্ট হচ্ছে অফলাইনে কলেজ করে বা অফলাইনে দুইটা প্রাইভেট পড়ে অনলাইনে এক দুইটা প্রাইভেট মেনটেন করতে কষ্ট হচ্ছে আগের মতো, নাকি এখন আগের থেকে ইজিয়ার লাগতেছে? বলো কার কি অভিমত? চাপ তো একই আছে, পড়াশোনার চাপটা তো কমেনি। চাপ কমে নাই, বাট কথা হচ্ছে ওই যে তোমার ক্লাসের কেসে কি হয় যে আগে যেরকম একঘেয়েমি চলে আসছিল, সেই একঘেয়েমি ভাবটা কি এখন আসে, বা একঘেয়েমি ভাবের মধ্যে একটু পরিবর্তন আসছে কিনা? জি স্যার, এখন একটু আগের থেকে ভালো লাগে ক্লাসগুলো। বাকিদের কি অবস্থা? বাকিরা আজকে নীরবতা পালন করতেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, গুড। এবার তাহলে চলো আমরা এবার কথায় আসি এর পরের পার্টে। একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে এক একক দৈর্ঘ্য বিশিষ্ট, এল একক দৈর্ঘ্য বিশিষ্ট, হ্যাঁ, এল একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরু রশির প্রান্তদ্বয় রশির বাধা আছে। আবার ঝুলানো ডাব্লিউ একক ওজন বিশিষ্ট বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ও বলহীন আংটা ওই রশি গড়িয়ে যাচ্ছে। রশির টান কত? ওকে, এল গ্রেটার দেন সি এই শর্তে। আচ্ছা, এল গ্রেটার দেন সি এই শর্তে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সি একক দূরত্বে দুটি বিন্দুতে, কাহিনী কোন জায়গায় দেখো, এই হচ্ছে ধরো সি একক দূরত্বে দুইটি বিন্দু, আর যেহেতু মসৃণ একটি ওজন বিশিষ্ট বস্তু, মসৃণ এবং বলহীন আংটা, এই জন্য এটা এভাবে ঘুরে ঘুরে ঠিক মিডল পয়েন্টে এসে স্থির হয়ে যাবে, বুঝছো? ঠিক মিডল পয়েন্টে এসে স্থির হয়ে যাবে। আচ্ছা, ওকে, ডাব্লিউ ওজন ধরলাম, ওজনটা হচ্ছে ডাব্লিউ, এই যে ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ দিয়ে দিয়েছে, ডাব্লিউ একক ওজন, ঠিক আছে। তো এখন এই যে রশিটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে টোটালটা রশি দৈর্ঘ্য হচ্ছে এল, এই যে এ বিন্দু বি বিন্দু তে রশিটা বাদলা, তাহলে এই দূরত্ব L/2, এই দূরত্ব L/2, আর এই দূরত্ব তো হয়ে যাবে C/2, স্বাভাবিক কথা। তাহলে এইটা যেহেতু 90, পিথাগোরাস দিয়ে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের কেসে এই দূরত্বটুকু বের করা যাবে, ঠিক আছে, বলো। আচ্ছা, এই ক্ষেত্রে এইখানে যে কোনটা উৎপন্ন হয় সেটা তো সমান হবে, সেটাকে আমরা থিটা ধরে নিলাম, আমাদের অঙ্ক করার সুবিধার্থে থিটা ধরে নিলাম, আর এখান থেকে এই যে দূরত্ব এটাকে আমরা এক্স ধরে নিলাম, ইচ্ছা মোটামুটি নর্মাল নিয়মে করে নিলাম। তাহলে এখন বলো এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, L square by 4 minus C square by 4, L x square equal to আসে এত।
এখান থেকে x ইকুয়াল লেখা যাবে 1/2, যেহেতু দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য তার নেগেটিভ হয় না। এত। এখন পিথাগোরাস দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, পিথাগোরাস না সরি, এখন হচ্ছে আমাদের এখানে বলের এই যে লামের উপপাদ্য দিয়ে করতে হবে। তো কি চাইছে কোশ্চেনে সেটা একটু তো আবার আমাদের দেখা দরকার। সো কোশ্চেনে চাইছে রশির টান। তো রশির টান এখানে এই বিন্দু এবং এই বিন্দু, সেটাকে টি দ্বারা প্রকাশ করলাম, এবং দুই ক্ষেত্রেই টান বলের মান সমান হবে। দুই ক্ষেত্রেই টান বলের মান কি হবে বলো? রশির টান সমান হবে। রশির টান ডাব্লিউ উপরের দিকে, এখান থেকে এই জায়গায় একটা বল এদিকে, আরেকটা বল এদিকে, আরেকটা বল নিচে, তিনটা বল সাম্যাবস্থা ক্রিয়েট করছে, এই জন্য বস্তুটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে? সো এখন সেই হিসেবে তোমাকে কোণের হিসাবগুলো করতে হবে। কোণের হিসাবগুলো কীভাবে করবা? যে যেহেতু আমাদের রশির টান চাইছি ডাব্লিউ সহ, সো টি বাই এল এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ, আর ডাব্লিউ বাই টি এবং এই টি এর মধ্যবর্তী কোণ, সেটাকে তুমি cos 2 থিটা বলতে পারবা, তাই না? তো এই দুটো অংশ নিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এখন এইটুকু অংশ কিভাবে হিসাব করবা, এটা হচ্ছে চিন্তা। এখন এক্ষেত্রে চিন্তাটা কি যায় দেখো, এখানে লাইন টানো, হ্যাঁ খুব সহজ, এই লাইন আর এই লাইন সমান্তরাল, তাই না? তার মানে এই কোণ আর এই কোণ একান্তর কোণ বা সমান হবে, এভাবে বোঝার একটা ব্যাপার আছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই জায়গায় আমাদের থিটার কেস যেহেতু আসতেছে 180 মাইনাস থিটা, এই জায়গায় এভাবে একটা সার্কুলেশন ঘটবে। ওকে, ফিগারটা দেখো সবাই। ওকে, ফিগারটা দেখো সবাই, দেখো আমি লাইনটা দাঁড়িয়ে দেখো, হ্যাঁ এই টোটালটা কিন্তু 180 ডিগ্রি, আর এই কোণের মান তুমি এখানে থিটা ধরছো, তার মানে এখান থেকে এই কোণ এটা কিন্তু 180 মাইনাস থিটা হবে, অর্থাৎ টি বাই এইটি যদি বলো তাহলে এইটি এখন, এবং সেমভাবে এখান দিয়ে এই কোণটা কিন্তু 180 মাইনাস থিটা হবে। এটা হচ্ছে বুঝার ব্যাপার, এটা বুঝতে পারলে খেলা শেষ। অর্থাৎ টি বাই ডাব্লিউ বাই টি এবং টি এর মধ্যবর্তী কোণ থিটা প্লাস থিটা 2 থিটা সাইন 2 থিটা। ওকে, তো এখন হিসেবে আসো টি বাই সাইন থিটা ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন সাইন বাদ যায়, কস থিটার মান লাগবে এখন। সো কস থিটার মানটা একটু বের করে নিই। কস থিটা হচ্ছে ভূমি হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে হাফ ইন্টু রুট ওভার ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে L/2। টান হচ্ছে ডাব্লিউ অফ এত 2 কই, এই 2 আছে একটা, অ্যান্সার। দেখো কোনো কনফিউশন আছে কিনা দেখো।
আচ্ছা, ওকে। তো আমরা এই অঙ্কটা সলভ করলাম, মোটামুটি আস্তে আস্তে ধরে ধরে সলভ করলাম। আমরা এবার নতুন অঙ্কে যাব। আচ্ছা, 37-এর পর 36-এর পর 37, 38, 39, 40, 41। এটা কট আলফা ইকুয়াল টু কট বিটা, বইয়ের অঙ্ক, এগুলো হোমওয়ার্ক। 42টা আমি করাবো এখন, অন্তকেন্দ্র দিয়ে একটা অঙ্ক 42টা করানো দরকার, 42 করাবো। আচ্ছা, 42 নম্বর কোয়েশ্চেনটা এখানে ফুল উঠে নাই। এবিসি অন্তকেন্দ্র, পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় আছে। ওকে, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে প্রমাণ করো যে এটা ভালো একটা অঙ্ক আসতে পারে, এই জন্য করা দিব। পি ইজ টু কিউ ইজ টু আর equal to cos alpha by 2, cos a by 2, cos b by 2, cos c by 2, cos a by 2, cos b by 2, cos c by 2 এবং p square equal to q square equal to r square, a of b plus c minus a তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 42। আচ্ছা, সো চলো আগে নিয়মে, কিন্তু নতুন নিয়ম না, কিন্তু এখানে একটু নতুন করে কনসেপ্টটা বুঝতে হবে। একটু আমি ব্যাখ্যাটা একটু দিয়ে দিব, বুঝে যাবো তখন। এবি ত্রিভুজের অন্তকেন্দ্র, অন্তবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় অন্তকেন্দ্র, তাই না? বলো, এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র মানে হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র। তো এই এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও বলছে, ও থেকে ও এ, ও বি এবং ও সি বরাবর কার্যরত পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় আছে। তো এখানে তাহলে আমরা অঙ্কটা কিভাবে সলভ করতে পারি দেখো। এখানে এই যে আমাদের আগে অন্তবৃত্তটা ড্র করি। ওকে, সো অন্তবৃত্তের অন্তকেন্দ্র ওকে, ও এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ও হচ্ছে অন্তকেন্দ্র, ঠিক আছে? তো সেই হিসেবে এই ও বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর এই তিনটা বল সাম্যাবস্থায় আছে। ও বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর এই তিনটা বল কি আকারে আছে? সাম্যাবস্থায় আছে। এখান থেকে তোমাকে এখন কি করতে হবে বলো, যে এই যে কোশ্চেনের প্রমাণ এটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো কিভাবে প্রমাণ কমপ্লিট করব, চলো স্টার্ট করি। তো লামির সূত্র অনুযায়ী এখানে আমি একটু বলি, অন্তবৃত্ত আকার কেসে কিন্তু কোণের সমদ্বিখণ্ডক ইউজ হয়, অর্থাৎ এই কোণটা কিন্তু b/2, এই কোণটা কিন্তু c/2, এই কোণটা কিন্তু a/2, ঠিক আছে? সো তাহলে দেখো
লামির উপপাদ্য হতে P by sin A of B Q by sin B of C R by sin A of C তো এবার দেখো P by sin A O B that is এই কোণ এবং এই কোণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি তো এটাকে লেখা যাবে sin 180 ডিগ্রি মাইনাস A plus B by 2 sin সেম ভাবে 180 ডিগ্রি মাইনাস A plus C by 2 ঠিক আছে বলো a plus b by 2 এখন বলো a plus b by 2 এটাকে লেখা যাবে pi by 2 minus c by 2 যেটা একটা করে অ্যাঙ্গেল তাই না বলো a plus b plus c equal to pi তাহলে b plus c by 2 equal to pi by 2 minus a by 2 বা a plus b by 2 equal to pi by 2 minus c by 2 নরমাল বেসিক অর্থাৎ p by sin pi by 2 minus c by 2 equal to এটা লেখা যায় ঠিক আছে এটা যদি লেখা যায় সেখান থেকে এখন ইজিলি p by 90 minus theta cos sin থেকে cos r by q by একটা সমস্যা ছিল বলো স্যার যে কোশ্চেনে বলে দিয়েছে ও এর বরাবর p তারপর ob বরাবর q এরকম ভাবে নিতে তো আমরা তো একটু উল্টা ভাবে নিয়েছি এর জন্য মাথায় অ্যানসারে উল্টা পাল্টা আসছে ও আচ্ছা আচ্ছা ও এ বরাবর তো p বলেছে না আয় হায় জি হ্যাঁ আমরা তো সেখানে আমি এটা খেয়াল করিনি ও এ বরাবর যদি p হয় আচ্ছা যাই হোক এখন তোমরা নিয়মটা বুঝতে পারছো বলো জি স্যার নিয়ম তোমরা কোশ্চেন অনুযায়ী এই যে পি কিউ আর সেট করো হ্যাঁ আমি এই ডাটাটা খেয়াল করিনি আসলে ঠিক মতো খেয়াল না করে আমি করছিলাম এই জন্যে হচ্ছে একটু চেঞ্জ আসছে বাট নিয়ম বুঝতে পারলে অঙ্ক পারবা ওকে নিয়ম বুঝতে পারলে অঙ্কটা পারবা ঠিক আছে হ্যাঁ তো এই জন্য একটু ডাটা চেঞ্জ করে আসছে আচ্ছা তো এই হচ্ছে কথা তাহলে তোমরা হচ্ছে এই নিয়ম অঙ্কটা করে ফেলবা বাসে আর এই পার্টটা তো হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার সেটা হচ্ছে কজের সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে হ্যাঁ পরের অংশটুকু হোমওয়ার্ক দিচ্ছি এটা বইয়ের কোয়েশ্চেন ছিল বইতে আমরা বোর্ডের জন্যই অঙ্কটা করাইছিলাম অনেকবার এটা পরীক্ষা চায় বা আসে ঠিক আছে এখানে হচ্ছে পরের পার্টে এই পি স্কোয়ার আছে না সো পি স্কোয়ার করবা এরপরে প্রথম অনুপাত তো শেষ প্রথম লাইনের অনুপাত শেষ সুতরাং পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এত ইস টু এত ইস টু এত এরপরে পার্টে যেটা হবে যে পি স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে সো পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার এত কজ স্কোয়ার এত কজ স্কোয়ার এত সো টু কজ স্কোয়ার সূত্র করে দিবা 1 প্লাস কস 2a সেখান থেকে তাহলে 1 প্লাস কস সি হয়ে যাবে কস সি এর সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab এভাবে হচ্ছে কস এ এর সূত্র কস বি এর সূত্র অ্যাপ্লাই করলে আমাদের যোগ বিয়োগ করলে উপরের প্রমাণ সেকেন্ড প্রমাণটা চলে আসবে ছোট একটা প্রমাণ ঠিক আছে ছোট একটা প্রমাণ চলে আসবে আচ্ছা ওকে সো আমাদের এই কোশ্চেনটা আমরা করলাম পরের অংশটুকু হোমওয়ার্ক রাখলাম এই পর্যন্ত
এরপরে আমরা পরের অংশে যেতে হলে চলো। আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 42-এর পর কোয়েশ্চেন নম্বর 43, এটাও কিন্তু বইয়ের হুবহু ডাটা। কোয়েশ্চেন নম্বর 43, যে একটি হেলানো সমতলে দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে যথাক্রমে পি ও কিউ বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। ওকে, প্রমাণ করো যে এই প্রমাণটা। এইটা হুবহু বইয়ের ডাটা। সৃজনশীলের জন্য যেহেতু স্থিতিবিদ্যা অধ্যায় তোমাদের আছে অলরেডি, সৃজনশীলের জন্য এই ডাটাটা তোমাদের অলরেডি করা থাকার কথা বা করে মানে জানার কথা বা পারার কথা, তাই তো? তো এখানে আমাদের 43 নম্বর কোয়েশ্চেন, 43 নম্বর কোয়েশ্চেন, 43, 44, 45 এইগুলো হচ্ছে আমরা বাসায় তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, 43, 44, 45, তারপর 46 নম্বর অফ রাখি, 47 নম্বরটা আমি করে দিব। দাঁড়াও, একই ডাটা। 47 নম্বরটা করে দিচ্ছি। আচ্ছা, 47 নম্বর অঙ্কটা ছোট। 47 নম্বর অঙ্ক ছোট। দেখো, 6 কেজি ওজনের একটি বস্তুকে এত মিটার দীর্ঘ একটি হালকা সুতার সাহায্যে একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা হয়েছে। তার উপর ভূমি তলের সমান্তরালে এফ মানের বল ক্রিয়ারত করার ফলে ওই নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে স্থির অবস্থায় আছে। এফ এর মান ও সুতার টান নির্ণয় করো। আচ্ছা, তো এখানে ডাটাটা কিভাবে করবো আমি একটু বলে দিই। দেখো, আচ্ছা, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের বিপরীত উপপাদ্য যেটা ছিল সেটার প্রয়োগ সংক্রান্ত ম্যাথ। আচ্ছা, আমি এটা এই পেয়েছি, একটু বড় বলতে ফিগার টাকলে জায়গা হবে না নিচে, পরের পিঠে দেখাই। দেখো হিসাবটা দেখো, সুন্দর কোয়েশ্চেন, খারাপ তাই না, ভালো কোয়েশ্চেন দিয়েছে। 6 কেজি ওজনের একটি বস্তুকে 20 মিটার দীর্ঘ একটি হালকা সুতার সাহায্যে, ঠিক আছে, 20 মিটার দীর্ঘ একটি হালকা সুতার সাহায্যে আর একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করে রাখা আছে। এটার ওজন হচ্ছে 6 কেজি। আচ্ছা, তার উপর ভূমির সমান্তরালে এফ মানের একটি বল ক্রিয়ার ফলে তার নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে স্থির অবস্থায় আছে। এদিকে এফ বল প্রয়োগ করার কারণে এখান থেকে 16 মিটার দূরে এই 20 মিটার দীর্ঘ তো এখানে স্থির অবস্থায় আছে। এফ বলের মান এফ বলের মান হচ্ছে এখন বের করতে হবে। ঠিক আছে, তখন এইটুকু আর তখন 20 মিটার থাকবে না। তাহলে খেলাটা এরকম, এই ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, হচ্ছে ও বিন্দু। এইটা হচ্ছে 6 কেজি। এটা হচ্ছে 16 মিটার। পিথাগোরাস দিয়ে এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে। পিথাগোরাস দিয়ে এই ডিস্টেন্সটা অর্থাৎ 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার 144 মানে 12। এই লম্বের মান হয়েছে 12। আর সুতার টান তিনটা বল কিন্তু এখানে হয়ে গেছে এবং এখানে স্থির অবস্থায় আছে।
টি বল, এফ বল এবং 6 কেজি, এটা হচ্ছে ডাব্লিউ। এই তিনটা বল এখানে স্থির অবস্থায় আছে। এই হচ্ছে এখানকার ফিগার। দেখো সবাই, এই হচ্ছে এখানকার ফিগার। অর্থাৎ এখানে যদি তুমি নাম দাও, এ বিন্দু, এটাকে বি বিন্দু। ওই বের করার প্রসেসটা দিয়ে দিলাম, √20² - 16² 12। ওই বের করার প্রসেসটা দিয়ে দিলাম। তো এবার লেখো, বলে ত্রিভুজ সূত্র অনুযায়ী টি বাই ডাব্লিউ এবং এফ এর মধ্যবর্তী কোণ sin 90, এফ বাই ডাব্লিউ বাই হচ্ছে আমাদের এখানে কত হবে বলতো? ডাব্লিউ মানে হচ্ছে 6। তো সেক্ষেত্রে এটা তো বি কোণ, তাই না? ডাব্লিউ বাই এফ 180 থেকে বি বাদ দিতে হবে। এফ বাই এরপর 90 প্লাস বি হবে। না, এই যে এটা 90, এটা বি। ডাব্লিউ এবং এফ টি এর মধ্যবর্তী কোণ 90 প্লাস বি। 90 মানে হচ্ছে 1 বাই কস বি। তো সাইন বি এবং কস বি আসলো। ঠিক আছে, ডাব্লিউ মানে এখানে কত? 6 না? 6 6 বাই সাইন বি। তো কোশ্চেনে চাইছে কি এফ এবং এফ এর মান এবং সুতার টান নির্ণয় করো। এফ এর মান এবং সুতার টান এই দুইটা বের করতে হবে। এবার তাহলে বলো, সাইন বি এবং কস বি। সাইন বি লম্ব বাই অতিভুজ, কাজটা কাজ শেষ। টি ইকুয়াল টু 6 বাই সাইন বি। বি কোণ যদি হয়, লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 20, এত। এবং এফ ইকুয়াল টু এই যে এটা সাইন কস বাই সাইন 6 ইন্টু কট বি। কট মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব 16 বাই 12। কাজ শেষ, আর কিছুটা নাই। এটা ডান। নিয়ম বুঝছো কিনা দেখো, বলো। অঙ্কটা কমপ্লিকেটেড মনে ছিল, বাট অতটা কমপ্লিকেটেড না। নিয়ম বুঝছো কিনা দেখো, দেখি জানাও। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। গুড। সো 47 গেল। সাতচল্লিশের পর 48, 49, 50। এটা কোশ্চেন বাসে ট্রাই করো। একান্ন নম্বর কোশ্চেনটা আমি তোমাদেরকে করে দিতে চাই। কোশ্চেনটা একটু পড়ো।
আচ্ছা, এখনো কি বলছে 31 মিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখায় 25 মিটার দূরে অবস্থিত দুইটি বিন্দুতে আবদ্ধ আছে। সুতার এক প্রান্ত হতে 7 মিটার দূরে 5 কেজি ভরে একটা বস্তু একটি বস্তু সংযুক্ত করা হলো, মানে বেঁধে ফেলা হয়েছে। সুতাটির প্রত্যেক অংশের টান কত? ঠিক আছে, সুতাটির প্রত্যেকটা অংশের টান কত সেটা তোমাকে বের করতে বলবো। ওকে, তো চলো, কত এটা? হ্যাঁ, 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন। এখানে তোমাদেরকে 31 নম্বর কোশ্চেনটা যদি পারতে চাও, তোমাদেরকে ত্রিভুজের হচ্ছে একটা সূত্র, যেটা আগের সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে খুব কম দেখা যায়, বাট তা করতে হবে। এটা আমি লিখে দিই, বলের লম্ব ত্রিভুজ সূত্র। হ্যাঁ, দেখা লাইন দাও, দেখা যায় কিনা মোবাইলে, দেখা যায়। বলের লম্ব ত্রিভুজ সূত্র, এটার কনসেপ্ট হচ্ছে এরকম, দেখো যে এ বিন্দু, ওকে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই বিন্দু থেকে এখানে পি, বি এর সাথে কিউ, সি এর সাথে আর বল প্রযুক্ত হয়েছে। সো বলের লম্ব ত্রিভুজ সূত্র বলতেছে এটা পি বাই বিসি, কিউ বাই এসি, আর বাই এ। ডিসক্রিপশন যদি জানতে চাও আমি লিখে দিই, আমি একটু বিবৃতিটা লিখে দিই। কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান যদি ত্রিভুজের তিনটি বাহুর সমানুপাতিক হয়, এবং ইহারা যদি আনুষঙ্গিক বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়া করে, তবে বলগুলি সুস্থিত থাকবে। তো এখানেও সেম কাহিনী, এখানে আসলে প্লেস হবে বলের ত্রিভুজ সূত্রের কনসেপ্ট অনুযায়ী, যে 31 মিটার দীর্ঘ সুতরাং একই প্রান্তে 25 মিটার দূরে সাত মিটার, হ্যাঁ, ওকে, 25 মিটার দূরে অবস্থিত দুটি বিন্দুতে আবদ্ধ আছে। সুতরাং এক প্রান্ত হতে 7 মিটার দূরে 5 কেজি ভরের তাই না, 5 কেজি ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। সুতরাং প্রত্যেক অংশের টান
বের করতে বলো। সো এক পাশে 7 মিটার, টোটালটা হচ্ছে 31 মিটার, তার মধ্যে এখানে 7 মিটার ইন ইউজড, এইটুকু কত হবে? ওকে, তো 7 মিটার 31 থেকে 7 গেলে কত হয় বলো? আমাদের 24, তাই না? হ্যাঁ, 31 থেকে 7 24, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে 24 মিটার। যোগফল আর কি, 24 যোগ, কারণ 31 মিটার দীর্ঘ সুতা, তার মধ্যে 7 মিটার দৈর্ঘ্য তুমি যোগ করছো, তাহলে বাকি থাকবে 8 পাশে দূরত্ব 24 মিটার। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস তুমি হিসাব করে দেখো যে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান 625, মানে 25 স্কোয়ার। খুব সুন্দর মতো মানে লম্ব মিলে গেছে, অর্থাৎ এখানে এই অঙ্কের ক্ষেত্রে সামহাউ লম্ব চলে আসছে। অর্থাৎ এটা তুমি যদি এ বি সি বলো, তাহলে এ বি সি হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে এখানকার আরেকটা বিশেষত্ব, আরেকটা ডাটা, এ বি সি হয়ে যাবে এখানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন বাকি শর্ত আসো। তাহলে বলের লম্ব ত্রিভুজের শর্ত অনুযায়ী T1, ওকে, T1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি হবে বলো, T1 বাই 24, T2 বাই 7, আর 5 বাই 25। এভাবে হচ্ছে এখানে লজিকটা মিলবে আগেরটার অনুযায়ী। লম্ব ত্রিভুজ সূত্র। আচ্ছা, অ্যান্সার শেষ। এটা এমসিকিউ ডাটা, ডিরেক্ট লিখে নাও, এমসিকিউ ডিরেক্ট ডাটা। কোয়েশ্চেন নাম্বার 51 গেল। আচ্ছা, ডান। এবার কোয়েশ্চেন নাম্বার 52-তে আসি। এটা খুবই ভালো কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 52, এটা হচ্ছে টাইপ 7, টাইপ 7 তো বলছি, টাইপ 8। লম্বাংশের সূত্রের প্রয়োগ সংক্রান্ত। তো এখানে খেলা দেখো, 10 কেজি ওজনের একটি বস্তুকে আনুভূমিক দিকে 5 কেজি ওজনের একটি বল তার আনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল এবং এফ এর উপর লম্বভাবে কার্যরত আর বল সাম্যাবস্থায় রেখেছে। 3টা পয়েন্ট। হ্যাঁ, ওকে, 10 কেজি ওজনের একটি বস্তুকে, 10 কেজি ওজন বস্তু সেটা নিচের দিকে ক্রিয়ারত হবে অবশ্যই। আনুভূমিকের দিকে 5 কেজি ওজনের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত বল এফ এবং এফ এর লম্বভাবে ক্রিয়ারত বল আর সাম্যাবস্থায় আছে। প্রমাণ করা যায় এই 3টা ডাটা। বুঝছো, 60 এত এত। আচ্ছা, তো এখন তাহলে
এই জায়গায় হচ্ছে দুইটা প্রমাণ করতে হবে। তো আমরা 5 নিউটন বলের দিকে উপাংশ নিব, 5 কেজি বলের দিকে 5 কেজি বলের দিকে উপাংশ নিব, বা আনুভূমিক বরাবর আর কি। উপাংশ নিয়ে 5 cos 0 f cos 60 r cos 9 6 15 150 10 cos 270 ইকুয়াল টু, যেহেতু সাম্যাবস্থায় আছে তার মানে এখানে হবে 0। সাম্যাবস্থা কি ইকুয়াল টু r cos 0 না, এটা মান তো 0 হয়ে যাবে কারণ সাম্যাবস্থা মানে মুভ করবে না। তাহলে 5 cos 0 মান তো 1, তাহলে 5 cos 60 মান হচ্ছে হাফ, cos 150 ডিগ্রি সমান sin 60 √3/2 মাইনাস √3/2, cos 270 ডিগ্রি মাইনাস 1, তাই না? cos 270 ডিগ্রি মান কি মাইনাস 1 না প্লাস 1? স্যার 0 আসে 0, cos 270 ডিগ্রি মান 0। তাহলে যে 2 আছে না, 2 দ্বারা গুণ করে দাও, 10 প্লাস f মাইনাস √3r = 0, দেখো f মাইনাস √3r প্লাস 10, যে আবার সাইনের প্রমাণটা নিয়ে এবার, যে f 5 sin 0 f sin 60 r sin sin 0 মান 0, sin 60 মান হচ্ছে √3/2, sin 150 ডিগ্রি মান হচ্ছে cos 60 সমান হচ্ছে হাফ, sin 270 ডিগ্রি মান কত বলো? -1। তাই 2 দ্বারা গুণ করে দিলে √3f - r মাইনাস আর কেন হবে? sin 150 ডিগ্রি মানটা প্লাস, তুলে নাও খাতায়। আচ্ছা আচ্ছা, তাকে তুলে নাও। এরপর আমরা নতুন পাঠে চাই। এরপর সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল, এই পাঠে যাব। সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল, এই পাঠে যাব। আচ্ছা, তোমাদের কিন্তু সিলেবাসে বলের ভ্রামক, এটা আগে সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে বলের ভ্রামকটা নাই। তোমরা দেখি বলের ভ্রামক দিয়ে একাডেমিকে ম্যাথ করাইছিল কলেজে বা ক্লাসে, পাইছিল তোমরা? না স্যার। বলের ভ্রামকটা হচ্ছে পুরনো সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে বলের ভ্রামকটা বাদ দিছে। তবে যখন আমরা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন সলভ করাই তখন কিন্তু ওই যে পুরনো সিলেবাসের আসা বলের ভ্রামকের কোশ্চেনগুলো কোশ্চেন পেপারে থাকে, বাট সেগুলো কিন্তু পরীক্ষায় আসে না এখন, নতুন বছরগুলোতে এখন আর দেয় না।
লাগবে না। এই জন্য বলের ভ্রামকের পার্টটুকু বা বলের ভ্রামক বা যুগল এই কনসেপ্টগুলো আমরা এখন আর নতুন সিলেবাসে কন্টেন্টে করাই না, কারণ এটা জানা আছে যেটা আসবে না, শুধু শুধু প্রেশার দিয়ে লাভ নেই। আচ্ছা ওকে, টাইপ 9-এ এখন যাব। টাইপ 9 যাওয়ার আগে এর সাথে লিঙ্কড কোশ্চেনগুলো একটু হোমওয়ার্ক দিই। তিপ্পান্ন, 54, 55, 56 হোমওয়ার্ক। এরপর 57, 58 ভেক্টর ডিরেকশনের যে অঙ্কগুলো এগুলো আগের সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে নাই, লাগবে না। এখান থেকে করাতে হবে 64 থেকে। মাঝখানে যে অঙ্কগুলো এগুলো একদম প্রয়োজন নেই, 64 থেকে আমাদের এগুলো করতে হবে। চৌষট্টি, টাইপ 9। টাইপ 9 হচ্ছে সদৃশ সমান্তরাল বল এর লব্ধি নির্ণয়। সদৃশ সমান্তরাল বল সংক্রান্ত। এরপর পড়াবো বিসদৃশ সমান্তরাল বল সংক্রান্ত। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে কনসেপ্টটা এরকম, পি বল, কিউ বল, তাদের লব্ধিটা যেহেতু অন্তর্গত এখন 0 ডিগ্রি, লব্ধি আর হবে এ বি সি, এবং 0 ডিগ্রি হইলে লব্ধি আর ইকুয়াল টু হবে পি প্লাস কিউ যোগফল। আর এরপর এখানে কথা যেটা হচ্ছে লব্ধি বিন্দু ক্রিয়া বিন্দু বড় বলের দিকে হেলে থাকে, এই জন্য এসি লেস দেন বিসি। আর সূত্র যেটা পি বাই বিসি, পি বাই এই যে এই অংশ বিসি ইকুয়াল টু কিউ বাই এসি, সহজ, আর বাই টোটালটা এবি, আর বাই টোটালটা। তাহলে এখন এখানে আসো, এ ও বি বিন্দুতে কার্যরত দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ যদি পরস্পর স্থান বিনিময় করে, তো দেখো এ ও বি বিন্দুতে কার্যরত পি ও কিউ সদৃশ সমান্তরাল বল, এক্ষেত্রে লব্ধিটা এখানে যদি তারা স্থান বিনিময় করে, হ্যাঁ এখানে কিউ চলে আসে, এখানে পি চলে আসে, লব্ধি তো পি এর দিকে থাকবে, আরটা এখানে চলে আসবে, তাই না? আচ্ছা, দেখা যায় লব্ধির ক্রিয়াবিন্দু এ বি রেখা দূরত্বে এই দূরত্ব ডি দূরত্বে এই দূরত্বে সরে যায়, সি, এটা ধরো যে সি প্রাইম অথবা ডি, সি ডি, এই যে ডি দূরত্বে সরে যায়, ডি দূরত্বের মান কত সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো একাডেমিকে বইয়ের অঙ্ক ছিল বইয়ের মধ্যে, তো সেক্ষেত্রে আচ্ছা ওকে, তাহলে আমি একটু অঙ্কটা এবার করে দিই।
এখন আমাদের এখানে যেটা বের করতে হবে এসি বের করবো আর এডি বের করবো, তারপর বিয়োগফল করলে অ্যান্সার চলে আসবে। প্রথম ক্ষেত্রে পি বাই বিসি কিউ বাই এসি, যেখান থেকে এসি ইকুয়াল টু কিউ বাই পি ইন্টু বিসি। দ্বিতীয় ক্ষেত্রে পি বাই পি তো তখন ওই পাশে চলে গেল, পি বাই এডি কিউ বাই বিডি, বিডি চলে গেল, হ্যাঁ, বা এখানে এডি ইকুয়াল টু সো এডি থেকে যদি তুমি এসি বাদ দাও 2 - 1, এ থেকে এসি বাদ দিলে পি বাই কিউ অফ বিডি অফ বিসি। এডি থেকে এসি বাদ দিলে এটাকে বলা হবে ডি। আচ্ছা, এইভাবে দিলে তো লজিক মিলে না, এ প্লাস সির এ বিটা রাখতে হবে। আমি এখানে একটু ভুল করছি, যোগ বিয়োগ তো মিলে না। ইকুয়াল টু, তাহলে এ বির সাথে মিলাতে হবে, তাহলে এসি ইকুয়াল টু, আর একই কমন রাখতে হবে, AD equal to P by AD P by P plus Q minus Q by P plus Q into AB। AB কমন নিয়ে নিলাম, তাহলে P plus Q লসাগু হলে শেষ, ছোট অংশ, কাজ কমপ্লিট। হ্যাঁ, দেখো সবাই, ডান, বেশিক্ষণ নিব না আর, অলমোস্ট শেষ। দেখো, ওকে, এই নিয়মে অনুরূপ কোয়েশ্চেন যেগুলো যেগুলো বইয়ের কোয়েশ্চেন, এগুলো বইয়ের কোয়েশ্চেন, এটা বইয়ের কোয়েশ্চেন। বিপরীত দিকে কি করে বিসদৃশ, 69 থেকে বিসদৃশ শুরু হচ্ছে, 67, 66, 65, 67 হোমওয়ার্ক দিচ্ছি। উনসত্তর থেকে বিসদৃশ বল শুরু। অলমোস্ট শেষ আমাদের আজকের ক্লাস।
B36। বিসদৃশ সমান্তরাল বল। হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছে, আমিও টায়ার্ড হয়ে যাচ্ছি, বাট করতে হবে। তোমরা তো বসে আছো, আমি তো দাঁড়ায় আছি, কারণ এগুলোর সময় যেটুকু আছে এর মধ্যে কাভার করার নিয়ে একটু প্রেশার দিতে হবে এখন। তো চলো, বিসদৃশ সমান্তরাল বলে খেলাটা কীরকম? এই হচ্ছে পি বল, এই হচ্ছে কিউ বল। তাহলে পি বড়, কিউ ছোট, এই শর্ত কেসে লব্ধি আর পাইলে অবস্থিত হবে। এক্ষেত্রে লব্ধি আর ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ। এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। ঠিক আছে? সো সেক্ষেত্রে সূত্র যেটা তোমরা জানো অলরেডি, পি বাই বিসি কিউ বাই এসি আর বাই এবি। সূত্র আগেরটাই, বাট ক্রিয়াবিন্দু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে মনে রাখবা যে যে বল বড় সেই বলের দিকে ক্রিয়াবিন্দুটা পড়বে, বুঝছো? পাল্লা সেদিকে ভারী থাকবে। যে বল বড় সেই বলের দিকে ক্রিয়াবিন্দু পড়বে। সো 69 নম্বর কোয়েশ্চেন, যেটা 69 না, এখানে 70 থেকে শুরু হবে। সত্তর। আচ্ছা, সো এত 8 ডাইন এবং 8 ডাইন। আচ্ছা, দুইটা কি সমান? হ্যাঁ, এইট ডাইন এবং 8 ডাইন, 8 ডাইন এবং 3 ডাইন ভুল হয়েছে এখানে। 3 টাইপিং মিস্টেক থাকে অনেক। 8 ডাইন এবং 3 ডাইন মানে দুটি নিচে আমাদের ল্যাপটপেও ফাইলের টাইপিংটা ঠিক করে দিচ্ছি আর কি, যাতে দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল একটি বারের 12 মিটার সেন্টিমিটার 12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে ক্রিয়ারত করছে। ওকে, একটি মাত্র বলের ক্রিয়ায় বারটিকে সাম্যাবস্থায় রাখতে হলে বারটি ন্যূনতম দৈর্ঘ্যগত হতে হবে। ভালো জিনিস পড়ছে, বগিয়াচ্ছ। আরে এই যে টাইপিং মিস্টেক আর ভালো লাগতেছে না। বাদ দি কোশ্চেন, স্লাইডটা দাঁড়া, আবার কারেকশন করে ফেলছি, তোমাদের সাথে কথা বলতে বলতে। দৈর্ঘ্য কত? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে দুইটি হবে, তাই না? ওকে, যাই হোক, দেখো আসো এবার আমরা বানান ভুলগুলো তার কি করবো। আচ্ছা, ওকে। সো এখন দেখো অঙ্কটা ছোট, লব্ধিটা
হচ্ছে আর, এটা হবে 5, ঠিক আছে। সো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আর এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 12, এসি দৈর্ঘ্য বের করতে হবে। তাইলে সাম্যাবস্থা থাকবে, লব্ধিটা এখানে হইলে তখন সাম্যাবস্থা থাকবে, তখন হচ্ছে আমাদের কি হবে বলো, এটা ভারসাম্য থাকতে পারবে। অর্থাৎ এখানে 8/BC equal to 3/AC equal to 5/AB, বা 8/BC এর মান জানি না, 3/AC এটার মানও জানি না, 5/AB এর মান জানি 12, 12 এর দৈর্ঘ্য হচ্ছে BC, তাহলে বা equal to 8 into 12 divided by 5, 8/96/5 সেন্টিমিটার। শেষ আনসার। নাকি এটাই তো নাকি? ঠিক আছে, দেখো সবাই কোশ্চেনটা শেষ, আমাদের লেকচার আজকে অলমোস্ট শেষ। ওকে, তো তোমাদের এখানে বলে দিই শেষ, আজকে লেকচার এখানে শেষ, খতম। তোমাদের যে হোমওয়ার্ক স্লাইডটা দিব এটা নিয়ে আমার একটা কাজ করতে হবে, বুঝতে পারছি। 71 নম্বর অঙ্ক, একাত্তরের পরে 72 নম্বর অঙ্ক, পরিকেন্দ্র সংক্রান্ত, এটা বইয়ের অঙ্ক। sin 2b tan 2c, 73 নম্বর যে অঙ্কটা আছে, 73 নম্বর অঙ্কটা বইয়ের অঙ্ক। 73, 74 এগুলো বইয়ের অঙ্ক, এই দুটো অঙ্ক। আচ্ছা, এগুলো আমি দাগাবো না, আর বেশি অঙ্ক নেই। 73, 74, 75, 76 এই দুটো অঙ্ক এই পর্যন্ত করলে খেলা শেষ। ওকে, আর এক দুটো অঙ্ক আছে, এগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিয়ে দিব। তো এগুলো করলে স্থিতিবিদ্যা অধ্যায়ের বইয়ের অঙ্কের কন্টেন্টের পার্ট কমপ্লিট। তারপর হচ্ছে আমরা একটা ক্লাস রাখবো যেখানে হচ্ছে এই অংশগুলো সলভ মানে থাকবে, কোয়েশ্চেন ব্যাংক সলভের পার্টটা থাকবে। কোয়েশ্চেন ব্যাংক আলাদা করে কোয়েশ্চেন ব্যাংকের একটা লেকচার শিট স্লাইড থাকবে, যেখান থেকে আমরা ওগুলো একটু চেক করবো, এমসিকিউ এবং রিটার্নের পার্টের কোয়েশ্চেনগুলো, ওগুলো শেষ চেক করলে মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আজকে আর বেশি রাখতেছি না। নেক্সট ক্লাসে আমাদের পরের অংশগুলো ডিসকাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। এই স্লাইডগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, এশা রিজন করেছে, এসে বলো। স্যার, ওই যে আপনি যে হোমওয়ার্কগুলো দিলেন, তো এগুলো যদি কেউ পারে সে যদি গ্রুপে পোস্ট দেয় তাহলে মনে হয় আপনার একটু হেল্প হয়। বুঝতে পারছি না, আমি নিজে স্লাইডগুলো করে দেবো না, এখানে আছে, হ্যাঁ ওটা টাইপড ভার্সনটাই আছে, তো ওইগুলো হচ্ছে আমরা করে হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।